Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, my dear students. How are you? I hope you are fine by the grace of Almighty Allah. So, let's start our today's class. Here you see, today I would like to discuss from lesson 21. It is a very important lesson for the exam. So I don't want to talk anymore. Let's start our today's topic. You see that it's from model 16, okay, from your Chaudhary and Hussain model questions book. Let's start reading. Hasan Raza was born in 1854 in a wealthy landlord's family in Sylhet. এখানে কি বলছে দেখো, হাসান রাজা সম্পর্কে আজকে আমরা এই টেক্সটটা পড়ব, তারপর আমরা কিছু এমসিকিউ সলভ করব। ওকে, সো হাসান রাজা জন্মগ্রহণ করেছিল কোথায় দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা ভোকাবুলারি এখানে, ওয়েলথি। ওয়েলথি মানে হচ্ছে কি, মানে যার অনেক সম্পদ আছে বা সম্পদশালী, এমন কেউ। এবং পরে দেখো ওয়েলথি অর্থ হচ্ছে সম্পদশালী। তারপর দেখো ল্যান্ডলর্ডস ফ্যামিলি ইন সিলেট, এবং সেটা ছিল একজন জমিদারের পরিবারে, অর্থাৎ সম্পদশালী জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন, যেটা ছিল সিলেটে। অর্থাৎ সিলেটের একটা সম্পদশালী জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন কে, এই আমাদের আজকের যিনি আলোচ্য ব্যক্তি, সে হচ্ছে হাসান রাজা। কত সালে জন্মগ্রহণ করেন? 1854 সালে, ঠিক আছে। তারপর দেখো, হি ডিড নট রিসিভ মাচ ফর্মাল এডুকেশন। এখানে খুবই সুন্দর একটা কথা বলছে যে সে কিন্তু ডিড নট রিসিভ মানে গ্রহণ করেনি মাচ ফর্মাল এডুকেশন। ফর্মাল এডুকেশন মানে হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা। শিক্ষাটা বা এডুকেশনটা বিভিন্ন রকম হতে পারে এটা প্রাতিষ্ঠানিক, হতে পারে অপ্রাতিষ্ঠানিক। এরকম উদাহরণ আমরা দেখি যে অনেকে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত না হয়েও তারা কিন্তু বেশ বড় রকমের স্কলার ছিলেন, ঠিক আছে। এক্ষেত্রে আমরা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা বলতে পারি। তিনি কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে খুব বেশি শিক্ষিত ছিলেন না, বাট তিনি কিন্তু একজন স্বশিক্ষিত ব্যক্তি ছিলেন, অর্থাৎ ইনফর্মালি উনি অনেক পড়াশোনা করেছেন। সেম ওয়েতে হাসান রাজাও কিন্তু অনেকটা এরকম। দেখো, ইন হিজ ইয়থ, তার তরুণ বয়সে। ইয়থ অর্থ কি, যুবক বা তরুণ, এই বয়সটাতে সে কি করেছিল দেখো, হিল লেড আ লাইফ অফ লাক্সারি। সে কীরকম জীবনযাপন করতো, এখানে লিড, LEAD, লিড, এটার পাস্ট ফর্ম হচ্ছে লেড। তাহলে সে কীরকম জীবনযাপন করতো, লেড আ লাইফ মানে জীবনযাপন করা। ওকে, লেড আ লাইফ এটা অর্থ কি, জীবনযাপন করা। কেমন, লাক্সারি, অনেক আরাম আয়েশ বা ভোগ বিলাস, এরকম জীবনযাপন করতো। অর্থাৎ সে খুবই বিলাসবহুল জীবনযাপন করতো। লাক্সারি অর্থ হচ্ছে বিলাসবহুল। হি হ্যাড এভরিথিং, তার সব কিছুই ছিল। যেমন কি দেখো, মানি, টাকা ছিল, কমফোর্ট মানে আরাম ছিল, অ্যান্ড প্লেজার এবং আনন্দ ছিল। প্লেজার অর্থ কি, আনন্দ। কমফোর্ট অর্থ কি, আরাম। কমফোর্ট অর্থ কি, আরাম। প্লেজার অর্থ হচ্ছে আনন্দ। অ্যাট ওয়ান টাইম, কোন একটা সময়, হি আন্ডারস্টুড, সে বুঝতে পারলো, দ্যাট অল দিস আর মিনিংলেস, এই যে সে যে তার ইয়থ টাইমটা অর্থাৎ তার যুবক বয়সটাতে সে যে বিলাসবহুল জীবনযাপন করতো, তার টাকা পয়সা সব মানে আরাম আয়েশ আনন্দ ভোগ বিলাস সব কিছুই ছিল, কিন্তু একটা সময় তার কাছে এই সব কিছু কি মনে হয়, মিনিংলেস মানে অর্থহীন। মিনিংলেস অর্থ কি, অর্থহীন। দেখো, এই মিনিংলেস হওয়ার পরে সে কী করলো, সে অংশটাতে আমরা চলে যাই। দেখো, হি গেভ অ্যাওয়ে অল অফ হিস প্রপার্টিস, সে কী করলো, তার সমস্ত যে প্রপার্টিস মানে সম্পদ ছিল সেগুলো সে গেভ অ্যাওয়ে মানে ত্যাগ করলো, পরিহার করা। গিভ অ্যাওয়ে এটার অর্থ হচ্ছে পরিহার করা বা ত্যাগ করা। তো সেটার পাস্ট ফর্ম কি করা হয়েছে, গেভ অ্যাওয়ে। ওকে, তো যাই হোক, তারপরে কি হলো দেখো, হি স্টার্টেড টু থিঙ্ক ডিপলি অ্যাবাউট দ্য ক্রিয়েটর, সে কি শুরু করলো, এই ক্রিয়েটার সম্পর্কে বা সৃষ্টিকর্তা সম্পর্কে খুব ডিপলি গভীরভাবে ভাবতে শুরু করলো।
অ্যাবাউট লাইফ, জীবন সম্পর্কে ভাবতে শুরু করলো, অ্যান্ড ডেথ অ্যান্ড ম্যানকাইন্ড, মৃত্যু এবং মানব কল্যাণ। ম্যানকাইন্ড অর্থ কি? মানব কল্যাণ। এগুলো সম্পর্কে সে গভীরভাবে মানে ডিপলি অর্থাৎ হচ্ছে গভীরভাবে ভাবতে শুরু করলো। হাসন রাজা রোড আ লট অফ সংস। হাসন রাজা কি লিখেছিল? প্রচুর পরিমাণে গান লিখেছিল। পারহ্যাপস, পারহ্যাপস অর্থ হচ্ছে সম্ভবত, পারহ্যাপস অর্থ কি? সম্ভবত। অ্যাবাউট 1,000 ইন নাম্বার। সে যে পরিমাণ গান লিখেছিল সেটা প্রায় 1,000 হবে। 1,000-এর মতো গান সে কিন্তু লিখেছিল, তার মানে লট অফ সংস, প্রচুর পরিমাণে কিন্তু সে গান লিখেছিল। তারপর দেখো হিজ বুক কল্ড, তার বই, যেটাকে বলা হচ্ছে যে বইটার নাম কি দেখো, হাসন উদাস। হাসন উদাস এই বইটা ওয়াজ পাবলিশড ইন 1906, 1906 সালে প্রকাশিত হয়। দ্য বুক হ্যাড 206 songs ইন ইট। এই বইটাতে ছিল 206টা গান। কোন বইটাতে? এই যে হাসন উদাস যে বইটা 1906 সালে পাবলিশড হয়েছিল সেটাতে 206টা গান ছিল। ইন হিজ সংস, তার গানে হাসন কল্ড হিমসেলফ, হাসন নিজেকে কি বলেছে? ক্রেজি হাসন রাজা, মানে পাগলা হাসন রাজা বা পাগল হাসন রাজা, ঠিক আছে? অন দা পাগলা হাসন রাজা। তাহলে আমরা ক্রেজি হাসন রাজার মানে হচ্ছে পাগলা হাসন রাজা। আ ভলিউম কল্ড হাসন রাজার সমগ্র। তার একটা বই আছে যেটার নাম হচ্ছে হাসন রাজার সমগ্র। সমগ্র মানে হচ্ছে কি একদম সে যা যা কিছু লিখেছে, যে 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 সমস্ত গান লিখেছে সব কিছু একসাথে পাওয়া যাবে, সেটা হচ্ছে সমগ্র। ইংলিশে এটাকে বলা হয় কমপ্লিট ওয়ার্কস। সমগ্রটাকে কি বলা হবে? কমপ্লিট ওয়ার্কস অফ হাসন রাজা। ওয়াজ অলসো পাবলিশড। তাহলে হাসন রাজার সমগ্র বইটাও কিন্তু প্রকাশিত হয়েছিল। দ্য বুক কন্টেইনড, কন্টেইন মানে হচ্ছে অন্তর্ভুক্ত থাকা। আরেকবার বলি দেখো, কন্টেইন অর্থ কি? অন্তর্ভুক্ত থাকা। 500 পোয়েমস অ্যান্ড সংস, তো সেখানে ছিল 500টা কবিতা এবং গান ছিল। কোনটাতে? ওই যে হাসন রাজা সমগ্র সেটাতে। সাম অফ দ্য সংস ওয়ার রিটেন বাই দ্য পোয়েট ইন হিন্দি। আরেকটি ইন্টারেস্টিং বিষয় দেখো, তার কিছু কিছু গান অর্থাৎ কবির কিছু কিছু গান লেখা হয়েছে কোন ভাষায়? ইন হিন্দি, মানে হিন্দি ভাষায় কিন্তু গানগুলো লেখা হয়েছে। হাসন রাজার সংস আর অলওয়েজ পপুলার ইন সিলেট। হাসন রাজার যে গানগুলো সেগুলো সিলেটে সর্বদাই জনপ্রিয় ছিল। পপুলার অর্থ কি? পপুলার অর্থ হচ্ছে জনপ্রিয়। পপুলার অর্থ কি? জনপ্রিয়। বাট ভেরি সুন, খুব শীঘ্রই, দে স্প্রেড অল ওভার বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড। তাহলে খুব শীঘ্রই কি হলো? স্প্রেড মানে ছড়িয়ে যাওয়া। আরেকবার বলি দেখো, স্প্রেড অর্থ কি? ছড়িয়ে যাওয়া। সমস্ত বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়ে, অ্যান্ড বিয়ন্ড এবং বাংলাদেশের বাইরেও ছড়িয়ে পড়ে। ইন ইন্ডিয়াস ওয়েস্ট বেঙ্গল, এই ইন্ডিয়ার যে পশ্চিমবঙ্গ আছে এটাকে ইংলিশে বলা হয় ওয়েস্ট বেঙ্গল। সাম এমিনেন্ট ফোক সিঙ্গার্স, কিছু প্রখ্যাত, এমিনেন্ট হচ্ছে কি? প্রখ্যাত, বিখ্যাত, এরকম ফোক সিঙ্গার যারা পল্লী গায়ক আছে, যারা পল্লী গান গায় তাদেরকে বলা হচ্ছে ফোক সিঙ্গার্স। মেড হাসনস সংস পপুলার, তারা কি করে? হাসনের গানটাকে আরও জনপ্রিয় করে তোলে, পপুলার করে তোলে। ওয়েন ইউ গ্রো ওল্ডার, যখন তুমি তোমার আরেকটু বয়স হবে, মানে তুমি গ্রো ওল্ডার, আরেকটু বয়স্ক হবা, ইউ উইল লার্ন মোর অ্যাবাউট দিস গ্রেট মিস্টিক পোয়েট। তুমি এই যে মিস্টিক পোয়েট, এই যে মরমী কবি, মিস্টিক অর্থকে মরমী, এই মিস্টিক পোয়েট সম্পর্কে বা আধ্যাত্মিক, যিনি আধ্যাত্মিক ধারণার কবি ছিলেন তাকে ইংলিশে বলা হবে মিস্টিক। তো এই যে আধ্যাত্মিক ধারণার কবি বা মরমী কবি সম্পর্কে তুমি আরও জানতে পারবে থ্রু রিডিং অ্যান্ড লিসেনিং টু হিজ সংস। তার গানগুলো যদি তুমি পড়ো বা তার গানগুলো যদি তুমি শোনো তাহলে তার সম্পর্কে কিন্তু তুমি আরও ধারণা পাবে, আরও অনেক কিছু শিখতে পারবে। সো এইটা ছিল মোটামুটি হাসন রাজা সম্পর্কে টেক্সটটা। চলো আমরা 4-5টার মতো একটু এমসিকিউ সলভ করি, যেগুলো হচ্ছে ভোকাবুলারি বেসড। আমাদের একটা বিষয় সবসময় মনে রাখতে হবে, যেটা আমি সবসময় বলি, অলওয়েজ বলি, যে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে যখন আমরা এমসিকিউগুলো সলভ করব তখন স্পেশালি তোমরা যেটা করবা যে এখানে আমাদের অপশনে যে মিনিং, যেই ওয়ার্ডগুলো দেয়া থাকবে আমরা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জানার চেষ্টা করব। তো হাসন রাজা ওয়াজ বর্ন ইন 1854 ইন আ ওয়েলথি ল্যান্ডলর্ডস ফ্যামিলি ইন সিলেট। সিলেটে একটা, সে আগেই বলেছে যে জমিদার পরিবারে জন্মগ্রহণ করে। হেয়ার দ্য ওয়ার্ড ওয়েলথি। ওয়েলথি মানে কি? হাম্বল। হাম্বল মানে হচ্ছে কি? দেখো, তোমাকে অ্যাকুরেট অর্থ করতে এমন না, তুমি জিনিসটা যদি বুঝো সেটাই হবে।
হাম্বল মানে হচ্ছে বিনয়ী, বা বিনীত। মডেস্ট, মডেস্ট মানে খুব বেশিও না কমও না, একদম ঠিক যেরকম দরকার এরকম পরিমাণ বোঝাচ্ছে মডেস্ট। ঠিক আছে, তাহলে দেখো কি বললাম, বিষয়টা হচ্ছে যে দেখো তাহলে হাম্বল হচ্ছে বিনয় এবং মডেস্ট অর্থ কি বিনয়ী। ঠিক আছে, তারপরে দেখো পুয়ার অর্থ হচ্ছে গরিব, আর ওয়েল অফ মানে হচ্ছে ভালো, মোটামুটি সব দিক থেকে ভালো বা সচ্ছলতা আছে এরকম। তাহলে আমরা বলতে পারি ওয়েলথি অর্থ হচ্ছে সম্পদশালী। এটার সাথে আমরা অ্যাবসলিউট অ্যান্সার হিসেবে কোনটা নিতে পারি, ওয়েল অফ, মানে যার অবস্থা সম্পন্ন আর কি। ঠিক আছে, ওয়েল অফ মানে কি অবস্থা সম্পন্ন। সো আমাদের কারেক্ট অ্যান্সার ইজ ডি, ওয়েল অফ। ওকে, পরেরটা দেখো, হি ডিড নট রিসিভ মাচ ফর্মাল এডুকেশন। এখানে ফর্মাল মানে কি, ফর্মাল অর্থটা আমি আগেই বলেছিলাম, এটা হচ্ছে কি প্রাতিষ্ঠানিক। সো ইনস্টিটিউশনাল আমি যদি বলি, ইনস্টিটিউশনাল অর্থ প্রাতিষ্ঠানিক। আর এখানে বলছে আনকনভেনশনাল, যেটা সচরাচর দেখা যায় না, মানে প্রথাগত নয়, সেটা হচ্ছে কি আনকনভেনশনাল, মানে একটু ব্যতিক্রম। ঠিক আছে, ক্যাজুয়াল, ক্যাজুয়াল মানে যেটা হচ্ছে তোমার ফর্মাল নয়, নর্মাল একটা সাধারণ সচরাচর যেটা হয় সেটা ক্যাজুয়াল। ইনফর্মাল, এগুলো আসলে একই অর্থ বোঝাচ্ছে, ইনফর্মাল মানে যেটা ফর্মাল নয়। ঠিক আছে, সো আমরা বলতে পারি দ্য কারেক্ট অ্যান্সার ইজ ইনস্টিটিউশনাল। ওকে, নাম্বার 3 দেখো, হি হ্যাড এভরিথিং, তার সব কিছু ছিল, মানি, কমফোর্ট, প্লেজার, সব কিছু ছিল। সো এখানে উইচ ইজ নট আ সিনোনিম, এখানে একটা চমৎকার কথা বলছে যে কোনটা সিনোনিম নয়। কোন ওয়ার্ডটা দিছে দেখো, কমফোর্ট, কমফোর্ট অর্থ হচ্ছে আরাম। এখন আমরা দেখবো অপশনগুলো অর্থ দেখে আসো। ইজ, ইজ অর্থ আরাম, তার মানে এটা সিনোনিম। তারপর রিলিফ, রিলিফ অর্থ অনেকটা আরাম বা কমফোর্ট এরকম বোঝাচ্ছে। তারপর দেখো কজিনেস, কজিনেস অর্থ কি অনেকটা এরকমই বোঝাচ্ছে, আরাম বোঝাচ্ছে। সো লাস্ট ওয়ান দেখো ডিস্ট্রেস, যদি আমি লাস্টের অর্থ নাও জানি তাহলে আমি ধরে নিতে পারি দিস ইজ দ্য আলটিমেট অ্যান্সার। ওকে, ডিস্ট্রেস অর্থ হচ্ছে দুর্দশা। সো কমফোর্টের কিন্তু এটা সিনোনিম তো নয়, বরং এটা বিপরীত। কমফোর্ট অর্থ আরাম, আর ডিস্ট্রেস অর্থ হচ্ছে দুর্দশা বা খারাপ অবস্থা। সো আমাদের অ্যান্সার ইজ ডি। ওকে, লেটস গো টু দ্য নেক্সট পেজ। পরবর্তী পেজে আমরা চলে যাই। তো তোমাদের একটা কথাই সবসময় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখন পড়বো, আমরা অবভিয়াসলি কিন্তু এই ইংলিশ ফার্স্ট পেপারের জন্য সবচেয়ে বেশি আমরা ইম্পর্টেন্স দিব হচ্ছে ভোকাবুলারিটার উপরে। আমরা যত বেশি পরিমাণে ভোকাবুলারি এনরিস্ট করতে পারবো, আমরা কিন্তু এই ইংলিশ ফার্স্ট পেপার বলো বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলো, এটাতে আমরা ভালো করতে পারবো। তো তোমাদের আমি আরেকটা কথা অলওয়েজ বলি, সে কথাটা আরেকটু বলি, সেটা হচ্ছে যে তোমাদেরকে ইউ ডোন্ট অ্যাকচুয়ালি think English as another subject, like another subject, math, physics, chemistry, like these subjects. So এই ধরনের সাবজেক্টের মতো you don't have to think, তোমাকে এরকম ভাবলে হবে না। You have to think, তোমাকে ভাবতে হবে যে that English is a language, ইংরেজি হচ্ছে একটা ভাষা। যেমন বাংলা একটা ভাষা, ইংরেজি কিন্তু একটা ভাষা। সো ভাষার যে দক্ষতা বলো বা স্কিল বলো, সেটা তখনই ডেভেলপড হবে যখন তুমি ইউ ক্যান কমিউনিকেট ইন ইংলিশ, তুমি যখন ইংলিশে কমিউনিকেট করতে পারবে। দ্যাট মিনস আমি যেটা বলতে যাচ্ছি, যে যেটা এমফাসাইজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে তোমাকে কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে হবে। তুমি যদি ইংলিশে ভালো লিখতে পারো, ভালো বলতে পারো, ইংরেজি শুনে তুমি বুঝতে পারো, তাহলেই কিন্তু এই ইংলিশ সাবজেক্ট পড়ার যে একটা মিনিংফুল যে ওয়ার্কটা, সেটা কিন্তু কমপ্লিট হবে, বা ইউ উইল বি সাকসেসফুল ইন দিস সাবজেক্ট। আদারওয়াইজ তুমি শুধু মুখস্থ করলে, কোনো কিছু বোঝার চেষ্টা করলে না, কমিউনিকেশন স্কিল ইউ কুডেন্ট ডেভেলপড, সো তোমার ইট উইল বি কমপ্লিটলি মিনিংলেস, কমপ্লিটলি ইনসিগনিফিকেন্ট। সো বিসাইড লার্নিং all those materials, those are needed for your exam, you have to learn the language, you have to use the language in different situations. Okay, এই কাজটা তোমার করতে হবে। সো ফোর দেখো, অ্যাট ওয়ান টাইম, এক সময়, হি আন্ডারস্টুড দ্যাট, সে বুঝতে পারলো যে অল দিস আর মিনিংলেস, এই সব কিছু হচ্ছে অর্থহীন। দ্য ওয়ার্ড মিনিংলেস মানে অর্থহীন, এটার মিনস মানে মানেটা কি দেখো,
ইম্পর্টেন্ট, মিনিংলেস মানে অর্থহীন, আর ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ। সো এটা অ্যান্সার না। সিগনিফিকেন্ট অর্থ গুরুত্বপূর্ণ, ইনসিগনিফিকেন্ট হচ্ছে গুরুত্বহীন, মিনিংফুল অর্থ হচ্ছে যেটার অর্থ আছে। সো দিস আর নট দ্য অ্যান্সার। আমাকে বুঝতে হবে যে ইনসিগনিফিকেন্ট মানেই হচ্ছে মিনিংলেস, ইনসিগনিফিকেন্ট যেটা তাৎপর্যহীন বা কোনো অর্থহীন, তাহলে মিনিংলেস, ইনসিগনিফিকেন্ট, এটা হচ্ছে সিমিলার ওয়ার্ড। নেক্সট ওয়ান দেখো, হি গেভ অ্যাওয়ে অল হিজ প্রপার্টিস, সে তো সমস্ত প্রপার্টিস কী করলো, ত্যাগ করলো। হোয়াট ডাজ প্রপার্টি মিন? প্রপার্টি মানে হচ্ছে সম্পদ, ঠিক আছে, সম্পত্তি। তাহলে ওয়ান্ট অর্থ হচ্ছে চাহিদা, নিড অর্থ চাহিদা, ক্রাইসিস অর্থ চাহিদা, বা আমরা বলতে পারি ক্রাইসিস মানে কোনো একটা কিছুর খুব বেশি অভাব, এটাকে আমরা বলবো ক্রাইসিস। আর ওয়েলথ অর্থ হচ্ছে সম্পত্তি বা সম্পদ। ওকে, সো আমরা বলতে পারি প্রপার্টি হচ্ছে ওয়েলথ। আন্ডারস্ট্যান্ড? সো এইটা হচ্ছে মোটামুটি আমি বলবো যে তোমরা বাকি যে এমসিকিউগুলো আছে সেগুলো কিন্তু তোমরা খুবই কনসেন্ট্রেশন দিয়ে ওয়ার্ড বাই ওয়ার্ড সিমিলার ওয়ার্ডগুলো তোমরা শিখবা, তাহলে কিন্তু তোমরা অনেক বেশি ভোকাবুলারি এনরিচ করতে পারবা। আর আমাদের যে সিন কম্প্রিহেনশন বা সিন প্যাসেজ, এখান থেকে কিন্তু শুধু এমসিকিউ আসবে। সো তোমাদের প্রিপারেশনটা নিতে হবে এমসিকিউ বেসড, তাহলে দেখবা যে তোমরা সিন পার্টটাতে ভালো করতে পারবে। সো আজকের ক্লাস এখানেই শেষ করছে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে আলোচনা হবে অন্য টপিক নিয়ে। সো টেক কেয়ার, অল দ্য বেস্ট, আল্লাহ হাফিজ।